আদিল মির্জাস বিলাভড, লিখেছেন নাবিলা ইশক, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 14। নূরজাহান চমৎকার একজন নারী, অসাধারণ ব্যক্তিত্বের। তাকে রোজার ভীষণ পছন্দ, ভালো লেগেছে। আজকের পুরো বেলা জুড়ে রোজাকে সঙ্গ দিয়েছে, ঘুরিয়ে দেখিয়েছে পুরোটা ফার্ম হাউস। আপাতত নূরজাহান রান্না করে কফি বানাচ্ছে রোজার জন্য। রোজা চুপচাপ দাঁড়িয়ে দেখছে তার কফি বানানো ব্যস্ত শরীরটা। কফি বানাতে বানাতে ভদ্রমহিলা ছোট ছোট বিষয়ে গল্প করছে, মন দিয়েই শুনছিল রোজা। গল্পে গল্পে ফট করে নূরজাহান বলে বসল, পরিস্থিতি মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে ম্যাডাম, আমাদের স্যার তো এমন ছিলেন না, ভীষণ চঞ্চল। থমকালো নূরজাহান, সম্ভবত মুখ ফসকে বলে ফেলেছে। দৃষ্টি এড়িয়ে গেল কেমন, অথচ রোজা দোকদম এগিয়ে দ্রুত জানতে চাইল, কি হয়েছিল, কোন পরিস্থিতির কথা বলছেন নূরজাহান? নূরজাহান থতমত খেয়েছে, ভুলেও আর দৃষ্টি তুলে তাকালো না। বিষয়টা যে এটা এড়াতে ওতলা হয়ে আছে তা বেশ বুঝতে পারল রোজা। চাপা আগ্রহ দমল এতে, তবে চলে গেল না পুরোপুরি। আগ্রহ ধীরে ধীরে গাঢ় হতে থাকলো ক্রমশ। কি হয়েছিল আদিল মির্জার সাথে, যা তাকে এমনভাবে পরিবর্তন করতে বাধ্য করেছে? তার মানে কি অতীতে ঘটে যাওয়া ঘটনার সাথে নূরজাহান জড়িত? পুরাতন কর্মচারী বুঝি জানে আদিলের অতীত। নূরজাহান কফির মগ নিয়ে এলো, বাড়িয়ে দিতেই মগটা নিল রোজা। নূরজাহান স্বাভাবিকভাবে হাসতে জানতে চাইল, খেয়ে বলুন ম্যাডাম, কেমন টেস্ট? ধোয়া ওঠা কফির মগে চুমুক বসালো রোজা। দারুণ হয়েছে কফিটা, তেতো না আবার মিষ্টিও না, দুটোর মাঝামাঝিতে। দারুণ, বেশ মিষ্টি না আবার তেতোও না, বিপরীতে মিষ্টি করে হাসলো নূরজাহান। রোজা কফির মগ হাতে এসে বসলো সোফায়। ঘড়ির কাঁটা ঘুরছে তখন 6টায়। কিছুক্ষণ আগেই ক্লান্ত জানিয়ে গিয়েছে তারা বের হবে কিছুক্ষণের মধ্যেই। সেই থেকে ভোরে আদিলকে দেখিয়েছিল, আর সারাদিন তার দেখা মেলেনি। বাড়ির বাহিরে ছিল গতকাল রাতের ঘটনা সামলাতে। কি এমন দৌড়ঝাঁপের মধ্যে আছে মানুষটা, জানা নেই রোজার। তবে আজ করতে পেরেছে একটু। কফির মগে চুমুক দিতে গিয়ে দৃষ্টি পড়ল হাতের উপরে। মনে হলো এখনো উষ্ণ, খসখসে এক জোড়া হাত তার হাতে ধরে ব্যথা নিবারণের জন্য আদরে ভঙ্গিতে বুলিয়ে যাচ্ছে। যে দৃশ্যটা ভেসে উঠল আচানক, ম্যাডাম। রোজা ফিরে তাকালো, ক্লান্ত হয়ে দাঁড়িয়েছে, ডাকছে তাকে বেরোনোর জন্য। রোজা কফিটা শেষ করে উঠে দাঁড়ালো, তৈরি হওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। পছন্দ অনুযায়ী একটা কালো রঙের শর্ট হাতার ওয়ান পিস পরে এলো। গোলকাল ওয়ান পিস এসে পড়েছে হাঁটুর বেশ খানিকটা নিচে। কালো রঙের হিল পাইপ, চুলটা খাড়া রাখলো, পারফিউম ছিটিয়ে নিল গলার কাছটায়। হাত করে পরে নিল ডান হাতে, বা হাতে ব্রেসলেট। সবশেষে রুম ছেড়ে বেরিয়ে এলো। সিঁড়ির কাছাকাছি আসতেই দেখলো আদিল প্রবেশ করেছে। পরনে কালো রঙের স্যুট, তার পেছনেই শান্ত এলেন। কথা বলছিল, বলতে বলতেই তাকালো ওপরে। রোজা না তাকিয়ে উপলব্ধি করতে পারে একজোড়া তীক্ষ্ণ চোখের দৃষ্টি। তাকেই দেখছে রোজা। রোজার সিঁড়িগুলো বেয়ে নামতে আসতেই আদিল ডাকলো, নূরজাহান। নূরজাহান কাছাকাছি এলো, এগিয়ে এসেই বলল, জি। একটা শাল নিয়ে আয়। রোজা পোকার মতো দাঁড়িয়ে থেকে নিঃশব্দে দেখলো নূরজাহান ওপরে চলে গিয়েছে। আদিল বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আপাদমস্তক দেখতে দেখতে পেছনে এসে দাঁড়িয়েছে। তার পিঠ মানুষের চওড়া বুকের স্পর্শ করবে করবে ভাব রোজা অনুভব করতে পারছে। তপ্ত শ্বাস প্রশ্বাসের অস্তিত্ব। মৃদু বাতাসে উড়তে থাকা লম্বা চুলগুলো ছুঁয়ে দিচ্ছে আদিলের গাম্ভীর্য মুখ। আদিল চোখ বুঝল, মাথাটা এগিয়ে নিতেই লম্বা নাকটা ডুবে গেল চুলের ভাঁজে ভাঁজে। রোজা নড়ল না, শুধু শুনল তার মনে একটাই প্রশ্ন করে যাচ্ছে, কি চায় সে, কি? অন্যমনস্কতার প্রভাব মানছে প্রশ্নের ঠোঁটে চলে এলো, বুঝি আপনি আসলে কি চান? রোজার বাক্যের সাথে সাথেই জড়ালো আদিলের প্রত্যুত্তর, তুমি পুরোটা। লাল রঙের পাতলা শাল নিয়ে এসেছে নূরজাহান, এগিয়ে দাঁড়িয়েছে আদিলের কাছে। ওটা হাতে নিয়ে রোজার দুই কাঁধে জড়িয়ে দিতে দিতে আওড়ালো, বাইরে ঠান্ডা, গায়ে রাখো এটা, বলে রোজা ডান হাতে নিজে খসখসে হাতের মুঠোয় ভরে নিয়ে কদম বাড়ালো দরজার দিকে। রোজা পুতুলের মতোই এগোচ্ছে, তার দৃষ্টি ওতপ্রোতভাবে জড়ানো হাত জোড়ার দিকে। রোজা ডাকলো, শুনুন। আদিল সঙ্গে সঙ্গে ফিরে তাকালো না, কদমও থামলো না, হাঁটা অব্যাহত রেখেই বলল, বলো, কোনো সমস্যা? একটা আবদার ছিল। সঙ্গে সঙ্গে কোনো জবাব এলো না আদিলের। গাড়ির কাছাকাছি এসে তবেই তাকালো রোজার চোখে মুখে। চোখের সামনে আসা এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে আওড়ালো, শুনি। রোজা ইতস্তত করলো সামান্য। আদিলের চোখে এক পলক চেয়ে ঘাবড়ে গিয়ে অবশেষে বলে, মিসেস নূরজাহান, আমার ভালো লাগছে। আদিল মাথা দুলিয়ে গলা তুলে ডাকলো, শান্ত। একটা চেক দিয়ে আয়
আদিলের কথার মধ্যে ফোরন কেটে রোজা ফের দ্রুত বলে, টাকা নয়, তাকে ভালো লাগেছে। কোনোভাবে কি তাকে আমাদের বাড়িতে ট্রান্সফার করানো যায়? আদিল সম্ভবত থমকে গিয়েছে রোজা নিজেও। আমাদের বাড়িতে বারবার কথাটা প্রতিধ্বনিত তুলেছে কানের চারিপাশে। কি বললো এটা সে? আদিল ঢোক গেল। কিছুক্ষণ চুপ থেকে মাথাটা নুইয়ে আনলো রোজার সামনে। গোলাপের মতন মসৃণ ঠোঁট চোখে মুখে চোখ ঘুরিয়ে ফিরিয়ে আওড়ালো, আমাদের বাড়িতে ট্রান্সফার করানো চাই, তবে উত্তর দিন। এত ভালো লাগার কারণ? রোজার সময় নিয়ে জানালো, অনেস্ট, রেসপেক্টফুল, কাইন্ড। আদিল ফিসফিস করে বলে, ঠিক আছে, দিয়ে দিলাম। নূরজাহান আজ থেকে আপনার। রোজা ছোট্টে ঠোঁট চাপলো, ভাবলো, চোখ তুলে তাকিয়ে আওড়ালো ফের। ওনার স্বামীকে এখানে রেখে তাকে নিয়ে গেলে মন খারাপ হবে না তার? কাজের সাথে স্বামীর সম্পর্ক কি? রোজা ভীষণ মনোযোগের সাথে বোঝালো, এখানে তারা দুজন একসাথে ছিল, তাকে নিয়ে গেলে তার স্বামী থেকে আলাদা হলো না, কষ্ট পাবে না নূরজাহান? আদিল ভীষণ আগ্রহ নিয়ে প্রশ্ন করে গেল, স্বামী পাশে না থাকলে বুঝি কষ্ট হয়? আপনারও কি হয় মিসেস মির্জা? রোজা চমকে গেল, চমকালো, লক্ষ্য করলো তার ভীষণ কাছাকাছি। আদিলের মাথাটা নুইয়ে একদম তার কাছে সামনে হয়ে এসেছে। রোজা পেছালো দুকদম, জবাবের নিরুত্তর রইল। আদিল সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে আওড়ালো, অপেক্ষায় থাকলাম। স্বামী হিসেবে আমিও মিস হতে চাই আপনার দ্বারা। ক্লান্ত গাড়ির দরজায় মেলে ধরে রেখেছে। রোজা ব্যাকসিটে উঠে এসেছে চট জলদি। আদিল পাশে এসে বসেছে অনেকক্ষণ পর। রোজা আর চোখে দেখতে পেল অন্য গাড়িতে নূরজাহান তার স্বামীকে নিয়ে উঠে বসেছে। আর চোখে রোজার দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে। রোজা চিন্তা কমলো এতে। সে ভেবেছিল নূরজাহানের খারাপ লাগে কিনা, যদি ওখানে যেতে না চায় জোর করে হলে নিয়ে যাবে না। এখন হাস্যোজ্জ্বল তাকে দেখে অশান্তি দূর হলো। গাড়িতে প্রবেশ করেছে মির্জা বাড়ির ভবনের সামনে। রোজা প্রাণ ভরে দেখলো আশপাশটা। একটা দিনের পর ফিরে এসেছে মনে হচ্ছে। কতকাল বাড়ি থেকে দূরে সে, চোখ জুড়ে গেল, মন ভরে গেল। গাড়িগুলো থেমেছে, তাৎক্ষণিক কুকুরের চিৎকারে পাশাপাশি রীতির ডাক ভেসে এলো, মম। বাচ্চাটা সম্ভবত ওত পেতেছিল ওদের ফেরার পথে। কারো দরজা খোলার সময়ও দেয়নি রোজা, নিজে দরজা খুলে নামলো দ্রুত। হৃদি দুয়ারের সিঁড়ি বেয়ে ছটফটিয়ে ভঙ্গিতে নামছে। পরনে কটনের সাফেদ রঙের ফ্রক, চুল দুটো ছুটি বাঁধা। রোজা চোখে দুহাতে মেলে দিতেই হৃদি কিলকিল করে হাসতে হাসতে ঝাঁপিয়ে উঠল রোজার কোলে, দুহাতে গলা চড়িয়ে ডেকে গেল, মম, মা, মাম্মাম, আই মিসড ইউ সো মাচ। রোজা মাথা নুইয়ে সামনে চুমু খেলো হাস্যোজ্জ্বল তুলতুলে মুখ জোড়ায়। চুমু খেতে খেতে অধৈর্য গলায় বলে গেল, আই মিসড ইউ মোর মাই চাইল্ড, মম মিসড ইউ সো মাচ। দেখি বলে দু হাতে ছোট্ট মুখটা ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে আদর করে গেল। মোমের অ্যাবসেন্সে কুটকাল হয়েছিল আমার সোনাটা, তাই না? রীতি মাথা তুলিয়ে বলল, তুমি মরিয়ম আন্টিকে জিজ্ঞেস করো। মরিয়ম বেগম পেছনেই ছিলেন। রীতির সুরে সুরে মিলিয়ে বললেন, একদম লক্ষ্মীটি হয়েছিল, একটুও কান্নাকাটি করেনি। রোজা দেখলো রীতি ছোট ছোট মুখটা হাসপাস করে উঠল। কান্নাকাটি করেছে তা তো রোজাই শুনে এসেছে, এখানে অস্বীকার করেছে। রোজা মুচকি হাসতে দেখে রীতি কাল ফুলালো, মুখ লোকালো রোজার ঘাড়ে, ফিসফিস করে বলল, একটু কেঁদেছি মম, একটু, বেশি না। মেয়েকে পরম যত্নে বুকের সাথে মিশিয়ে পিঠে বুলিয়ে গেল, আমার বেবি ভীষণ স্ট্রং, অল্প কাঁদে, বেশি না, আই নো। রীতি পুনরায় কিলকিল করে হেসে উঠল। মুখ তুলে রোজার কালে বার কয়েক ঠোঁট ছুঁয়ে তরতর করে নেমে গেল নিচে। ওদিকে বডিগার্ডসদের সাথে আলাপে ব্যস্ত বাবার দিকে ছুটে এলো। আদিল আদেশ করতে করতে মেয়েকে তুলে নিয়েছে কোলে। নূরজাহান এসে দাঁড়িয়েছে রোজার সামনে, হাসতে মুচকি মুচকি। রোজা এভাবে হাসার কারণ বুঝলো না। সন্দেহ নিয়ে তাকাতেই নূরজাহান আস্তে করে জানালো, ম্যাডাম, আমার সাথে আপনি ভালো মিশেছেন তা স্যার লক্ষ্য করে সকালেই বলেছিল আমাদের এই বাড়িতে চলে আসতে, আপনাকে সঙ্গ দিতে। অর্থাৎ রোজা না বললেও তাদের সাথে এই বাড়িতে আসতো নূরজাহান। তার এত কথা বলার প্রয়োজন ছিল না। রোজা টোরজোড়া উল্টে আসতে চাইল, কি অসহ্যকর। আর চোখে ফিরে তাকালো এক পল, পরপরই কদম বাড়ালো ভেতরে। মুচকি হাসতে হাসতে নূরজাহানও চলে ম্যাডামের পিছু পিছু। আদিল মির্জার ধূসর চোখের মনি নিজের উপরে পড়তেই নড়ে চড়ে উঠল শান্ত। ডুবতে বসা নাবিকের নাই অধৈর্য হয়ে বলল, বাড়ি ফিরবো বস। আদিল ভ্রু তুলল, এখনই কিছু হয়েছে? এলেন হঠাৎ শব্দ করে হেসে বলল, এতে আদিলের ডান ভ্রু হিমালয় ছুলো পুছি। ক্লান্ত বেফাস বলে বসলো, বস, শান্ত বউ রেখে আর থাকতে পারছে না, তাই তো। শান্ত অস্বীকার করলো না, করুণ চোখে বসের দিকে চেয়ে অনুনয় করে গেল, ছুরি চাই একদিনের বস। এলেন ভাবুক হয়ে বলল, একদিনে হবে, কম হয়ে গেল না? শান্ত ওদের পাত্তাই দেয় না, শুকনো মুখে চেয়ে কপালে হাত নিয়ে নিজের গায়ের উষ্ণতা মেপে বলল, বস, আমার মনে হয় জ্বর উঠে গিয়েছে শরীরে। ডুবো ঠোঁট উলচালো, ভোজন হয় না কতকাল, স্বাভাবিক। শান্ত এবার অশান্ত হলো, ধাওয়া করলো সবগুলোকে। যাকে হাতের কাছে পেয়েছে মেরেছে। এলিনের পিঠে লাফিয়ে চড়ে গলাটা পেঁচিয়ে ধরল।
এলেন হাসপাস করলো না, উল্টো শান্তকে বাগিয়ে আনার জন্য কসরত করে যাচ্ছে। আদিল ধমকাতে সব শান্ত হলো। শান্ত ফের এগিয়ে এসে দাঁড়ালো বসের সামনে। আদিল বলল, যা, তোকে তো বললাম সপ্তাহখানেক ছুটিতে থাকতে। এলেন পাশ থেকে যুক্ত করলো, কিন্তু বস, ওর ওয়াইফের বয়স কম, অর্থাৎ সপ্তাহখানেক শান্তকে সামলাতে পারবে না। আদিল চোখ রাঙিয়ে তাকাতেই এলেন বেলুনের মতো চুপসে গেল। শান্ত এতে অবশ্য খুশি হতে পারল না। আদিল ফট করে যাওয়ার আগে বলে গেল, দৌড়ে বাসায় যা, বউ কিন্তু থাকবে না তোর। সকলে শব্দ করে হেসে উঠল। হাসির শব্দে পুরো মির্জা ভবন বোধহয় কেঁপে উঠল। শান্ত নিজেও আশ্চর্য হয়, পর মুহূর্তেই চিৎকার করে উঠল, বস। ডাকতে ডাকতে হঠাৎ শান্ত চেঁচিয়ে উঠল, তাও বেশ কয়েকবার, নাক পিটপিট করছে। কে তোকে বকেছেন? ঝুমুর বিছানায় পা দুটো ঝুলিয়ে বসে আছে, কলায় কামড় বসাতে বসাতে ভাবছে রোজা শিখিয়ে পড়িয়ে দেওয়া কথাগুলো। সৌরভ জানালো আজ শান্ত ফিরবে। ঝুমুর নিজেকে প্রস্তুত করেছে শান্তকে শিক্ষা দেওয়ার জন্য। রোজা যা যা শিখিয়েছে তাই করবে। বেশ কিছুদিন তো না ছুতে দিবে না নিজেকে। রিভিলিং ড্রেস পরে শান্তর আশেপাশে ঘুরবে, কিন্তু নিজেকে ছুতে দেবে না, কাছেও যাবে না। ঘেঁষতে এলে শক্ত কথা শুনিয়ে দেবে, তারপর এড়িয়ে এড়িয়ে বেড়াবে। এতে ঠিক কী শিক্ষা দেওয়া হবে শান্তকে ঝুমুরের জানা নেই, কিন্তু রোজা যেহেতু বলেছে তাতে নিশ্চয়ই কাজ হবে। এতটুকু বিশ্বাস রোজার প্রতি আছে মেয়েটার। রোজাকে গুরু ভাবে, তাই না? গতকালে নুরি বেগমকে দিয়ে সব থেকে নাইট ড্রেস আনিয়েছে, এত চমৎকার। ওটা পরে গতকাল ঘুমিয়েছিল ঝুমুর, কি যে আরাম বোধ হলো। এখনো পরনে নাইট ড্রেস, তাই আয়নার সামনে থেকে বার করে ঘুরে ফিরে এসেছে। দারুণ লাগছে তো। ঝুমুর তর্স হয়েছে না আর, লোকটা আসুক দ্রুত। ঝুমুর চায় শান্তকে কঠিন শিক্ষা দিতে। তাকে এই ঝুমুরকে কাঁদানো, এড়ানো। আগেরবার তো থোতায় লাথি দিয়েছিল ভুলবশত, জোরপূর্বক তাকে ছুতে এলে এবারে ইচ্ছে করে থোতলাই দিবে। দুষ্টু লোক কোথাকার। রীতিকে ঘুম পাড়িয়ে রুমে আসো। কোন রুমের কথা বলেছে তার বুঝতে বাকি নেই রোজার। সে মিয়ে গেল, দৃষ্টি তুলে তাকালো না। দেখলো আদিল সিঁড়ি বেয়ে উপরে উঠেছে। কোলের উপরে রীতি ঘুমে কাদা হলেও মাকে ছাড়তে নারাজ, আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। লিভিং রুমের টেলিভিশন তখনও চলছে। টেলিভিশন বন্ধ করে ঘুমন্ত রীতিকে কোলে তুলে নিল রোজা। দোতলায় উঠে চলে এলো জলদি। রীতির রুমের দরজা আটকে রীতিকে নিয়ে শুয়ে পড়ল। বললেই চলে গেলে হবে রোজা? কখনো না। রীতি মুহূর্তেই ঘুমিয়ে গেলেও রোজা ঘুমাতে পারল না। পর মুহূর্তে নূরজাহানের কথা মনে পড়ল। তার খবর তো নেওয়া হলো না ভেবে রোজা নিচে নেমে এলো নিচতলায়। নূরজাহান নিচতলায় সিঁড়ি গোড়ায় এই গেস্ট রুম বেছে নিয়েছে, আপাতত নিচে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। রোজা এসে দাঁড়ালো দরজার কাছে। নূরজাহান হেসে বলল, আসুন ম্যাডাম, বসুন। রোজা ভেতরে এলো, তবে বসলো না। ছোটোখাটো লাগেজটার দিকে চেয়ে বলল, এই জিনিসপত্র। নূরজাহান ফিরে তাকায় না। লাগেজ থেকে কাপড় চোপড় বের করতে করতে হেসে বলল, ম্যাডাম সব তো মালিকের, কাপড় চোপড় বাতি তো আর কিছুই লাগে না তো। রোজার রুমটা দেখলো এক পলক। পরিষ্কার পরিচ্ছন্ন রুম। মাথার উপরে ঘুরছে ফ্যান, একটা খাট, আলমারি, ড্রেসিং টেবিল আছে। নূরজাহান তখনও ব্যস্ত। রোজা চলে আসতে চাইলো, তখনই নূরজাহানের লাগেজ থেকে বেরিয়ে এলো অনেকগুলো পুরাতন ছবি। একটা ছবি উড়ে এসে পড়লো রোজা পায়ের কাছে। উল্টানো ছবিটা। রোজা দেখার আগ্রহ এলো না। কদম বাড়াবে ছবিটা ফের উড়ল। এবারে দেখা গেল তিনজন মানুষের মুখ। রোজার কদম থামলো। ছোট মুখটা দেখে ঝট করে ছবিটা তুলে নিল হাতে। একটা ছবি, সেকালে সাদা কালো, 36 বছর বা পুরনো, তবে ভীষণ আদরের ছবিটা। স্বপ্নের মতো একটি 3 সদস্যের সুখী পরিবার। ছবিতে কারা? এই বাচ্চাটাকে, বাচ্চার সাথে তারা কি বাচ্চার মা বাবা? বাচ্চাটাকে আদিল মির্জার মতো লাগছে চেহারা, চোখে। এই রোজা চিনেছে। আশ্চর্য, এই বাচ্চাটা আজকের কামভোর্য আদিল মির্জা। রোজার বিশ্বাসই হলো না। নূরজাহান কোনো শব্দও শুনতে না পেয়ে পেছন ফিরে তাকালে ঠিক তবে পর মুহূর্তেই শান্ত হলেন। রোজা কম্পিত হাতটা বাড়িয়ে ছবিটা দেখিয়ে জানতে চাইল, কারা? নূরজাহান ছবিটা নিল, শাড়ির আঁচলটা দিয়ে ছবিটা মুছলো ভালোভাবে। ভাবনায় ডুবলো যেমন। ফিসফিস করে আওড়ালো, স্যার আর তার মা বাবা। রোজা অনড়দৃষ্টিতে ওই ছবিতে তাকিয়ে আছে। নূরজাহান আওড়ে যায়। ওসমান মির্জা, তার স্ত্রী গুলনাহার এবং তাদের একমাত্র সন্তান আদিল মির্জা। রোজার বুকের ভেতরটা ধক করে উঠল।